কেউ যদি মনে করেন কারো তদবিরের মাধ্যমে হয়েছেন, এটা আপনাদের ভুল ধারণা, আজকে বলে দিচ্ছি। কেউ আপনার পক্ষে হয়তো বলতে পারেন যে আমি তোমার জন্য বলে দিয়েছি, সেই কারণে হয়েছে, এটা কখনো বিশ্বাস করবেন না। আপনারা আপনাদের স্বমহিমায়, স্বমেধায়, আপনার প্রজ্ঞায়, আপনার জ্ঞানে, আপনার গরিমায়, আপনার শ্রমে, আপনার ঘামে আজকে 174 আইনজীবী রাখবেন। কোনো তদবির এখানে কাজ করেনি। তার একটা ছোট্ট উদাহরণে বলি, আমার বার কাউন্সিলের সবচেয়ে পাওয়ারফুল একজন সদস্যের সন্তান পরীক্ষা দিয়েছিলেন। আমরা এবং উনি নিজেও সেখানে কোনো তদবিরের জায়গায় যাননি, তিনি অকৃতকার্য হয়েছেন। 1 সপ্তাহের বেশি বার কাউন্সিলে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা ফাইল 1 মাস আটকে ছিল, আমি সেই কর্মকর্তাকে সাসপেন্ড করেছিলাম এবং আশা করি সেই পরিস্থিতি এখন চলছে। বার কাউন্সিলের এক্সামিনেশন রেগুলার করে এসেছি। বার কাউন্সিলের বেনিভোলেন্ট ফান্ডের টাকা কুইক ডিসপোজালের ব্যবস্থা করে এসেছিলাম। আমি চাই একজন আইনজীবী মারা যাওয়ার পরে তার পরিবার কমপক্ষে 1 কোটি টাকা পাক, কিন্তু সেইটা পাওয়ার জন্য যে পথ অতিক্রম করতে হবে, সেই কারণে আপনাদের কিন্তু চাইতে হবে। বাংলাদেশে না চাইলে মায়েও দুধ দেয় না। আপনারা যদি আমাদের বাধ্য না করেন, আমরা টাকা পকেট থেকে বের করব না। কি করতে হবে বাকিটা আপনারা করবেন, আমারটা আমি করব। প্রিয় উপস্থিতি, এখানে কয়েকটি সমস্যার কথা বলা হয়েছে। বিল্ডিং নাই, বসার জায়গা নাই, কিন্তু কেউ বলেননি, একজন মনে হয় বলেছেন ট্রেনিংয়ের কথা। কিন্তু পেশাগত উৎকর্ষ সাধনের জন্য আপনাদের যা কিছু করণীয়, আপনারা কিন্তু সেটা নিজেরাও করছেন না, রেগুলেটরি অথরিটিও করছে না। দেখেন, এখানে জজ সাহেবরা আছেন, জেলা প্রশাসক আছেন। বাংলাদেশের সবচেয়ে মেধাবী সন্তানদের অন্যতম জায়গা হলো এই জুডিশিয়াল সার্ভিস এবং অ্যাডমিন ক্যাডার। তাদের পরীক্ষার কাল উত্তীর্ণ হয়ে, মান উত্তীর্ণ হয়ে যখন যোগদান করেন, প্রতিটা পদে পদে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের প্রশিক্ষণের মাঝখানে পরীক্ষা থাকে। আর আমরা আইনজীবীরা এই যে 174 জন একবার সার্টিফিকেট নিয়ে বের হয়ে এসেছেন, সারা জীবনের মধ্যে আর কখনো তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়নি। 80,000 লয়ার, ফলে সবাই যার যার মতো স্বাধীন হয়ে যাচ্ছে। আজীব মুরগির বাচ্চার মতো ফুটার সাথে সাথে ছেড়ে দেওয়া হচ্ছে, তারপর যার যার মতো মুরগির বাচ্চা চড়ে বেড়াচ্ছে। আইন পেশা এতটা সহজ হওয়া উচিত না। আমরা বলি, এই পেশাকে আমরা এমন একটা জায়গা নিতে চাই, যে জায়গা গেলে একজন অভিভাবক চিন্তা করবে আমার মেয়েকে একটা ভালো আইনজীবীর কাছে বিয়ে দিতে চাই। বিয়ের বাজারে আইনজীবীদের কদর খুব কম। বিয়ের বাজারে সেনাবাহিনী, প্রশাসন, জজ সাহেবরা অনেক এগিয়ে, ইঞ্জিনিয়ার সাহেবরা, ডাক্তার সাহেবরা অনেক এগিয়ে, অথচ হওয়ার কথা একজন আইনজীবী, যিনি মেধায়, মননে, প্রজ্ঞায়, শ্রমে, ঘামে অন্য যে কোনো পেশার থেকে আরও বেশি সামনে এগিয়ে থাকার কথা, যে কারণে তাদেরকে বলা হয় লার্নেড লয়ার। সে লার্নেডদের বিয়ের বাজারে কোনো কদর নাই। বার কাউন্সিলে থাকা অবস্থায় বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতিকে এমন জায়গায় আমরা রেখে এসেছি যেখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই। এই যে 174 জন আইনজীবী আছেন, কেউ যদি মনে করেন কারো তদবিরের মাধ্যমে হয়েছেন, এটা আপনাদের ভুল ধারণা, আজকে বলে দিচ্ছি। কেউ আপনার পক্ষে হয়তো বলতে পারেন যে আমি তোমার জন্য বলে দিয়েছি, সেই কারণে হয়েছে, এটা কখনো বিশ্বাস করবেন না। আপনারা আপনাদের স্বমহিমায়, স্বমেধায়, আপনার প্রজ্ঞায়, আপনার জ্ঞানে, আপনার গরিমায়, আপনার শ্রমে, আপনার ঘামে আজকে 174 আইনজীবী রাখবেন। কোনো তদবির এখানে কাজ করেনি। তার একটা ছোট্ট উদাহরণে বলি, আমার বার কাউন্সিলের সবচেয়ে পাওয়ারফুল একজন সদস্যের সন্তান পরীক্ষা দিয়েছিলেন।
আমরা এবং উনি নিজেও সেখানে কোনো তদবিরের জায়গায় যাননি। তিনি অকৃতকার্য হয়েছেন, আমরা পাশ করাতে পারি, কারণ আমরা আমাদের নীতির কাছে, আমাদের জ্ঞানের কাছে, আমাদের দায়িত্বের কাছে অবিচল আস্থায় রেখে পথ হেঁটেছিলাম। এই ধরনের মেধাবী আইনজীবী আমরা বের করে তাদেরকে যদি প্রশিক্ষণের আওতায় আনতে পারি, ৮০,০০০ আইনজীবীকে পর্যায়ক্রমিকভাবে আমরা প্রশিক্ষণের আওতায় আনার জন্য ইতিমধ্যে ব্রিটিশ একটি, আমি সভাপতি থাকা অবস্থায় ব্রিটিশ একটি ট্রেনিং ইনস্টিটিউটের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। তারা খুব দ্রুতই বাংলাদেশের প্রত্যেকটা বারের প্রত্যেকটা আইনজীবীকে পর্যায়ক্রমিকভাবে প্রশিক্ষণের আওতায় আনবেন, যাতে আমাদের পেশাগত উৎকর্ষ সাধন হয়। কারণ আমরা বাংলাদেশের এই মেধাবীদের হারিয়ে দিতে চাই না। আমার দেশের স্বার্থ রক্ষা করার জন্য যখন আন্তর্জাতিক চুক্তিগুলো হয়, সে আন্তর্জাতিক চুক্তির মায়ের কাছে আমরা হারিয়ে যাই। গতকাল একটা চুক্তি আমার ক্যাবিনেটে উঠেছে, সেই ক্যাবিনেটে এমন একটা চুক্তি উঠেছে, চুক্তি বাংলাদেশ গভর্নমেন্ট সই করে ফেলেছেন, কাউকে দেখাননি। চুক্তিটা দেখলাম, মেরিটাইম বাংলাদেশের জাহাজ আনাগোনার জন্য, আসা যাওয়ার জন্য দ্বিপাক্ষিক একটা চুক্তি হচ্ছে, দুইটা পক্ষ সই করেছেন যে সেই সংশ্লিষ্ট দেশের জাহাজ তার পোর্ট থেকে ছেড়ে আমার পোর্টে আসবে, আমার পোর্ট ছেড়ে তার পোর্টে যাবে, এবং সেখানে বাংলাদেশে যখন আসবে তখন যত রকম সুযোগ সুবিধা আছে তারা পাবেন। আবার বাংলাদেশের জাহাজও সেখানে যখন যাবে সুযোগ সুবিধা যাবে। এবং এই চুক্তিটা 4টা দেশ সই করলেই বাধ্যতামূলক হবে। 4টা দেশের মধ্যে আমাদের অনেক বন্ধুপ্রতিম দেশও আছে, কিন্তু যার সাথে চুক্তি হয়েছে তার দেশে নদী বন্দর বা সমুদ্র বন্দর বলে কিছু নাই। সেই দেশটার নাম হলো ভুটান। ভুটানের সাথে বাংলাদেশ চুক্তি সই করছে কি, নদীপথে বা সমুদ্র বন্দরে জাহাজ আসা আনাগোনা করবে। একজন ভালো লয়ারের চোখে যদি পড়ে, সে প্রথমে এই প্রশ্নটা করবে, দিস কন্ট্রাক্ট ইজ ফ্রাস্ট্রেটেড ফর আনরিজনেবলনেস। কারণ দিস কন্ট্রাক্ট ইজ ফ্রাস্ট্রেটেড অ্যান্ড সাফার্স ফ্রম গ্রস ইনফার্মিটি ইন রেসপেক্ট অফ ক্যাপাবিলিটি অফ এ পার্টি। যার এই চুক্তি করার ন্যূনতম কোনো উপাদান বা যোগ্যতা নাই, কারণ তার তো জাহাজের জও ওখানে ঢোকার মতো অবস্থানে নাই। তাহলে আমি তার সাথে কেন চুক্তি করব? নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো বড় উদ্দেশ্য আছে। আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা হলো, এই বিচার বিভাগকে সঠিক গন্তব্যে আগামী দিনের জন্য যুগোপযোগী করার জন্য, স্বাধীন বিচার বিভাগ গঠন করার জন্য, স্বাধীন বিচারালয় গঠন করার জন্য, বিচার কার্যের স্বাধীনতা আনার জন্য একটি স্বচ্ছ, সুন্দর, মেধা প্রজ্ঞায় সমৃদ্ধ একটি বার প্রয়োজন। যদি সেটা না থাকে তাহলে ভালো জজ তৈরি হবে না। জজ সাহেবরা আপনাদের কাছ থেকে শিখে তারপরে রায় দেবেন। আপনি যেটা বলবেন, আপনার প্রতিপক্ষ যেটা বলবে, দুইটার যুক্তিতে শানিত হয়ে যেটা বের হবে সেটাই হবে জজ সাহেবের রায়ের উপাদান এবং ডিগ্রির অংশ। সুতরাং আপনি যদি সমৃদ্ধ বার তৈরি না করতে পারেন, সমৃদ্ধ বিচারালয় পাওয়া যাবে না। আমরা তাই একটি সমৃদ্ধ বার চাই। একটা সেক্টরে গুটি কয়েক, হাতে গোনা কয়েকজন লোক করাপ্টেড থাকে। এই আইন অঙ্গনে প্র্যাকটিস করতে এসে দেখেছি, বিশ্বাস করেন, আমি সুপ্রিম কোর্টে যখন প্র্যাকটিস করেছি, 80 to 90% লয়ার দুর্নীতির ধারে কাছে থাকেন না। কঠিন পরিশ্রম করে আইন কাম করেন, অথচ এই লয়ারদের কাছে মানুষ বাসা ভাড়া দিতে চায় না। এই যে 10%, 5% লয়ার যারা আছে, তারা বদনামটা কুড়ায় ফেলেন।
বিচার বিভাগের 95%-এর উপরে জজ সাহেবরা সততার মানদণ্ডে উত্তীর্ণ। হাতে গোনা কয়েকজনের দুর্নীতির কারণে বিচার বিভাগের গায়ে দুর্নীতির কালিমা লিপ্ত হয়। সেই দুর্নীতির ধরন দুইটা থাকে, এক অর্থনৈতিক দুর্নীতি, আর এক যে দুর্নীতি গোটা দেশকে কাঁপিয়ে তোলে, যে দুর্নীতি মানুষকে এবং জাতিকে ধ্বংস করে দেয়, সেটা হলো ইন্টেলেকচুয়াল করাপশন, যেটা করেছিলেন খায়রুল হক সাহেবরা। আওয়ামী লীগকে আজীবন ক্ষমতায় রাখার জন্য ইন্টেলেকচুয়াল করাপশন করে একটি ভালো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে এমন একটি দেশ উপহার দিয়ে গেছিলেন, যে দেশে গণতন্ত্র ফিরাতে যে আমাদের 4,500-এর উপরে সহকর্মীকে পাখির মতো গুলি করে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল। যে ইন্টেলেকচুয়াল করাপশনের রেজাল্টে 700-র উপরে মানুষকে গুমের শিকার হতে হয়েছিল, যাদের স্বজনেরা এখনো তাহাজ্জুদের নামাজে পার্টিতে বসে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকে। যে ইন্টেলেকচুয়াল করাপশনের কারণে মঞ্জু সাহেবদের মতো 60 লক্ষের বেশি মানুষকে মিথ্যা গায়েবী মামলায় দিনের পর দিন আদালত প্রাঙ্গণে কিংবা কারাগারে কিংবা বনে জঙ্গলে বিচরণ করতে হয়েছিল। যে ইন্টেলেকচুয়াল করাপশনের রেজাল্ট হয়েছিল, আমার দেশের সাবঅর্ডিনেট জুডিশিয়ারির অতি উৎসাহী কিছু বিচারক রাতের বেলায় মোমবাতি জেলে এক দিন 10টা-15টা সাক্ষীর ডিপোজিশন রেকর্ড করে রাত 12টা-1টা পর্যন্ত কোর্ট চালিয়ে বিরোধী দলকে দমন করার জন্য রায় লিখেছিলেন, সাজা দিয়েছিলেন। আমরা সেই অবস্থা থেকে উত্তরণ করতে চাই। আমরা চাই বিচার বিভাগ স্বাধীনতা ভোগ করুক। আমরা চাই বিচারকরা তাদের মান, সম্মান, ইজ্জত, ভয়, ভীতির ঊর্ধ্বে উঠে একটি স্বাধীন বিচার কার্য পরিচালনা করুন। এবং এটা চাই বলেই আমরা এমন একটি পথ ধরে হাঁটছি, যে পথ আগামী দিনে এদেশের মানুষের শান্তির, স্বস্তির, স্বপ্নের পথ দেখাবে। আপনাদের আর দুইটি কথা বলতে চাই। আপনাদের সামনে একটি বিতর্ক এসেছে পৃথক সচিবালয় ইস্যুতে। বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে কি হবে না, এই প্রশ্ন, এই দ্বিধা, এই শঙ্কা আপনাদের সামনে এসেছে। এ বিষয়ে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, আমরা তড়িঘড়ি করে কোনো কিছু করতে চাই না। আমরা আবার পৃথক সচিবালয়ের স্কিম নিয়ে হাজির হব। আমরা যাচাই বাছাই করছি, এটার কনসিকুয়েন্স, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স থিওরিটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায়? যারা চিল্লাচ্ছেন তাদের অনেকেই হয়তো জানেন না। বিচারকের নিয়োগ, বিচারকের পদোন্নতি, বদলি, তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনে এবং তার অর্থনৈতিক স্বকীয়তা, স্বাধীনতার ক্ষেত্রে এমন একটি পরিস্থিতি থাকবে, যে পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ নাই। 1975 সালের পরিবর্তনের পর আমাদের মহান নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫ম সংশোধনীর মাধ্যমে এমন একটি ব্যালেন্সের ব্যবস্থা করে গেছিলেন, যেটার মধ্য দিয়ে, আমি আইনমন্ত্রী হিসাবে বলছি, আইন মন্ত্রণালয়ের ক্ষমতা নাই একজন বিচারককে, সহকারী জজকেও চূড়ান্তভাবে ট্রান্সফার করার বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আমরা বড়জোর একটা সুপারিশ পাঠাতে পারি আলটিমেট ডিসিশন মেকার সুপ্রিম কোর্ট। এখানে আমাদের জজ সাহেবরা আছেন, ওনারাও জানেন সুপ্রিম কোর্ট আলটিমেট ডিসিশন মেকার। সেই তুলনায় যে পরিস্থিতি, যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা অনেকটা
সুন্দর সুস্থভাবে চলছে। অ্যাজ এগেন্স্ট দ্যাট, আমাদের সুপ্রিম কোর্ট সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন, যাদের বিষয়ে কথা বলার ক্ষমতাও সরকারের নাই। সেই সুপ্রিম কোর্টে আমরা দেখেছি শপথবদ্ধ রাজনীতিবিদের জন্ম হতে। সেই সুপ্রিম কোর্টে দেখেছি গণতন্ত্রের জন্য সংগ্রাম করার কারণে বেগম খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে 10 বছরে বাড়িয়ে দেওয়া। সেই সুপ্রিম কোর্টে দেখেছি যখন ক্রস ফায়ারে মানুষ হত্যা করা হচ্ছে, যখন 20 বছর আগে নিহত মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে, ঘটনা দেখানো হচ্ছে এমন একটা সময়ে যার 20 বছর আগে একজন মারা গেছেন। আমার সেই স্বাধীন সুপ্রিম কোর্ট তখন চোখ বুঝে ফ্যাসিস্টদেরকে সমর্থন জুগিয়ে গেছেন। আমরা এমন স্বাধীনতা চাইনি। আমরা সত্যিকারের একটি বিচার ব্যবস্থা চাই, যে বিচার ব্যবস্থা ভয়হীনভাবে স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করে যাবেন। এখানে যারা বারের সদস্য আছেন, নেতৃবৃন্দ আছেন, আপনারা একদিকে যেমন আদালতের অফিসার, একই সাথে আপনারা জনগণেরও একটা দরজা, যে দরজার মধ্য দিয়ে জনগণের বার্তা বিচার বিভাগকে দিতে পারেন। কিন্তু কেউ যদি আপনার মামলায় জামিন হলো না বলে জজ সাহেবদের উপরে আনডিউ প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু ন্যায় বিচার হবে না। সঠিক কজটা সঠিক সময়ে সঠিক জায়গায় তুলে ধরবেন। বর্তমান সময়ে আরেকটি বড় বিতর্ক মানুষের সামনে এসেছে। জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইত্যাদি সাবজেক্ট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে, স্পষ্টভাবে, কোনো রকম রাগ ঢাক না করে বারবার বলছেন, আমরা পার্লামেন্টে বলছি, বাইরে বলছি, সব জায়গা বলছি, আমরা জুলাই সনদের প্রতিটি তারিখ, কমা, সেমিকোলন মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। এখন আসেন জুলাই সনদের সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আবার সেই আদেশের অধীন গণভোটের বিষয়ে আমাদের বক্তব্য কী। জুলাই সনদ 33টা রাজনৈতিক দল সই করেছেন। এখানে যারা আইনজীবী আছেন তারা বুঝবেন আইনের কনসিকুয়েন্সেস। 33টা রাজনৈতিক দল সই করলেন যখন, তাহলে সেইটাই সবাই মানবেন। সেখানে বলা আছে যে কিভাবে মানতে হবে। আপনারা যারা আইনজীবী, আপনাদের আউট অফ কিউরিসিটি, একাডেমিক জ্ঞান অর্জনের জন্য আপনারা চিন্তা করতে পারেন যে এটা পড়ে দেখতে পারবেন। প্রত্যেকটা পরতে পরতে লেখা আছে কোনগুলো সংবিধান সংশোধন সাপেক্ষে হবে, কোনগুলো অর্ডিন্যান্স আকারে হবে, কোনগুলো অ্যাক্ট অফ পার্লামেন্ট আকারে হবে, কোনগুলো নর্মাল অর্ডারে হবে। সেখানে সব বলা আছে। সেইটাকে বাইপাস করে একটি মহলে আনডিউ প্রেসারে এসে একটা আইন করলেন, নাম দিলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025। এই যে বাস্তবায়ন আদেশ 2025, সেটাকে আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন 1952 সালের আইনে আদেশ ও আইন। কোন আদেশ আইন সেইটা ওনারা বুঝছেন না। যে আদেশটাকে দেওয়া হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশটা হলো 1972-73 সালে, আপনাদের মনে আছে, পার্লামেন্ট যখন ছিল না তখন প্রেসিডেন্ট অর্ডার নম্বর 56 জারি করা হয়েছিল। এবং সংবিধানের 4th তফসিলের জায়গায় যে দেখবেন, ওখানে বলা হলো বাংলাদেশ সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত জারিকৃত এগুলো আদেশ আইনে মর্যাদা পাবে এবং এরপরে এ ধরনের আদেশের মাধ্যমে আইনের ক্ষমতা সেই 4th তফসিল থেকে বন্ধ করে দেওয়া হলো 1973 সাল থেকে। এর কারণ হলো
ওই যে সংবিধানের মধ্যে 93 যোগ করা হলো যে যখন পার্লামেন্ট সেশনে থাকবে না তখন সরকার অর্ডিন্যান্স করে একটা আইন বানাবেন। ফলে আগে যে আদেশ করার ক্ষমতা ছিল সেই আদেশের ক্ষমতাটা চিরতরে বন্ধ করে দেওয়া হলো। 73 সাল থেকে সংবিধানের 4th তফসিলের অংশ এটা, 4th তফসিল 3 নম্বর প্যারাগ্রাফ। এখন ওনারা সেই সমস্ত কিছু বাদ রেখে একটা আদেশ জারি করে একটা ক্যামোফ্লেক্স তৈরি করলেন, যেটাকে আইনের ভাষায় আমরা বলছি ইট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। তাহলে আদেশটা অবৈধ। ওই আদেশকে আবার বৈধতা দেওয়ার জন্য, বাস্তবায়নের জন্য আর একটা অর্ডিন্যান্স করলেন, গণভোট অর্ডিন্যান্স, গণভোট অধ্যাদেশ, রেফারেন্ডাম অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্স 2টা কারণে দিস ইজ ভয়েড আব ইনিশিও। নাম্বার 1, এই অর্ডিন্যান্সটা করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রশ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। তাহলে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশই অবৈধ, তার প্রভিশন ক্যারি আউট করার জন্য এই অর্ডিন্যান্সটা করলেন। আরেকটা, আমার আর্টিকেল 93 অফ দি কনস্টিটিউশনে বলা হচ্ছে রাষ্ট্র বা সরকার এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না যে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশোধন করা হয়। তাহলে গণভোট অধ্যাদেশ করলেন আমার দেশের সংবিধান সংশোধনের জন্য, গণভোট অধ্যাদেশ করলেন সংবিধান সংশোধনের সমতুল্যভাবে। দিস ইজ অলসো ভয়েড আব ইনিশিও। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশের সংবিধানে একটি উচ্চ কক্ষের বিধান রাখা হবে 100 সদস্য বিশিষ্ট, যারা বিভিন্ন শ্রেণী পেশার থেকে সাধারণ জনগণের সাথে ইন্টারাকশন কম, কিন্তু তাদের বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে ওই আপার হাউজে ঢুকতে পারবেন। আমরা বলছি হ্যাঁ, খুব ভালো কথা, আমরা এটাতে রাজি। 100 আপার হাউজের সদস্য হবে।